কম্পিটিটিভ এক্সামিনেশন হয়, তাতে আমাদের ছাত্ররা যাতে সেখানে শিক্ষিত হতে পারে তার জন্য কোচিং সেন্টার করবে। এই কোচিং সেন্টারে কি হবে, স্কুলে যদি পড়াশোনা না হয়, স্কুলে যদি টিচার না থাকে, ইংরেজির টিচার নাই, ফিজিক্সের টিচার নাই, ম্যাথের টিচার নাই, তাহলে এত শূন্য পদ যদি থাকে সেখানে আমার নিয়োগ করতে অসুবিধা। অসুবিধা তো থাকার কথা না। এখানে তো আমাদের বিরোধী দলের নেতা উনি বলেছেন যে 36,000 এর মধ্যে আমাদের অবসরে গেছে। তো 36,000 যদি অবসরে দেন, তাহলে এই 36,000 শূন্য পদ আমাদের আছে। আমাদের শিক্ষা দপ্তরে প্রচুর শূন্য পদ আছে। সে শূন্য পদগুলিতে নিয়োগ করলেই আমরা পারি। তো শূন্য পদগুলি নিয়োগ করলেই তো কর্মের সংস্থান হয় আমাদের রাজ্যে। তাহলে আমাদের মূল যে বাজেটের যেটা থাকা দরকার তা হলো যে কর্মসংস্থানমুখী বাজেট রয়েছে। আমাদের কৃষিমন্ত্রী তো অনেক কথা বলেন, কৃষিমন্ত্রী তো ওনার কৃষি দপ্তরে যে কত কাজ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে কি কাজ হচ্ছে, বিদ্যুৎ দপ্তর উনি তো সেই পিএম সূর্য, পিএম কুসুম নানান প্রকল্প তৈরি করেছে। আমি প্রশ্ন করেছিলাম যে পিএম সূর্য, পিএম কুসুম কোথায়, কোন বিধানসভায়, আমার বিধানসভায় কয়টা পিএম কুসুম গেছে, পিএম সূর্য গেছে? এগুলি তো শুধুমাত্র বেসরকারিদের হাতে তুলে দেওয়ার একটা অভিপ্রায়। বিদ্যুৎ দপ্তরটা আস্তে আস্তে বেসরকারিদের হাতে তুলে দেওয়ার অবস্থা ধরেছে। বিদ্যুৎ দপ্তরে আপনারা যারা আছেন বিধায়করা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিদ্যুৎ দপ্তরে এখন শুধু আউটসোর্সিং মানুষ যে কাজ করছে, 5 মাস তারা বেতন পায় না। বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা যারা বিদ্যুৎ দপ্তরে কাজ করে, সেই আউটসোর্সিং এর মাধ্যমে তারাই লাইন সারায়, তারাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারাই অপারেটর, সব তারা 5 মাস বেতন দেন না। যাদের সঙ্গে আপনারা স্বাক্ষর করেছেন সেই সমস্ত কোম্পানিগুলি তাদের বেতন নেন না। তারা আমাদের সমস্ত বিধায়কদের চিঠি দিয়েছে। তার বিদ্যুৎ দপ্তরকে আস্তে আস্তে তো আপনারা বেসরকারিদের হাতে তুলে দিচ্ছেন। এই যে টুডার মাধ্যমে যে পিএম সূর্য বলেন, পিএম কুসুম বলেন, এত অ্যাডভার্টাইজ কেন? এত অ্যাডভার্টাইজ এই তো সবটাই তো আস্তে আস্তে করে তাদের হাতে চলে যাবে। একটি নিগম আজকে শূন্য হাতে পড়ে থাকবে। নিগমের কোনো কর্মচারী থাকবে না, নিগম দায়বদ্ধতা থাকবে না। এমনিতে তো দেখলাম বিভিন্ন তথ্যতে 285 কোটি টাকা সেখানে লস রান করছে। 285 কোটি টাকা আমার বিদ্যুৎ দপ্তর লস রান করছে। 150 কোটি টাকা নিয়ে বিভিন্ন যে 5টা সাব ডিভিশনকে যে বেসরকারিদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, তারা 150 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের যে সরকার থেকে এটা দেখা দরকার যে আমি বেসরকারিটা হাতে কেন তুলে দেবো। আমার সরকারি দপ্তর থাকলে সরকারি দপ্তর তাকে সেখানে আমার অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে সেখানে আমি ডিআরডিও নিয়োগ করবো। আমি এখন তাকে নিয়মিত বেতন দিতে পারছি না, কিন্তু আমার অর্থ দপ্তরের অনুমতি নিয়ে তাদের কিন্তু অনেক ডিআরডিও দিতে হয়। তাহলে আমি কেন আউটসোর্সিং এর ছেড়ে দেবো? আউটসোর্সিং এর হাতে কেন তার সঙ্গে আমি স্বাক্ষর করবো, তাকে দিয়ে বেতন দেওয়া হবো? এই যে বিষয়গুলি কিন্তু আমাদের রাজ্যের মানুষকে ভাবিত করে তুলেছে। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা তো সমালোচনা করি, যেন সেন্ট্রাল গভর্নমেন্ট তার সমস্ত দপ্তরগুলিকে আস্তে 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 বেসরকারিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। রাজ্য সরকারও আপনারা সেই নীতিকে অনুসরণ করে সেই বিভিন্ন দপ্তরগুলিকে আস্তে আস্তে তুলে দেওয়ার জন্য সেই কৌশলগুলি অবলম্বন করছে বলে আমরা মনে করি। তাই এখানে আমরা দাবি করি যে বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তর ভিত্তিক নিয়োগ করা হোক, স্বাস্থ্য দপ্তর তার দপ্তর ভিত্তিক নিয়োগ করা হোক, তাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে তাকে নিয়োগ না করা হোক। জলসম্পদ দপ্তর তার যদি লোক থাকে, জলসম্পদ দপ্তর তার নিজের দপ্তরের মাধ্যমে তাকে নিয়োগ করা হোক। বিদ্যুৎ দপ্তর তার নিয়োগ করা হোক তার দপ্তর থেকে, এবং সেখানে অনুমতি দেওয়া হোক আমার অর্থ দপ্তরে। তাহলে করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বিশৃঙ্খলা হবে না। 5 মাস বেতন বাকি রয়েছে। এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলি তো মানে একেবারে বাস্তব ঘটনা। তাই আমি বলবো যে বিষয়গুলির দিকে দেখার জন্য অনেকগুলি তথ্য এখানে রাখা হয়েছে যে আমি 842টা অমৃত সরোবর করেছি। 842টা অমৃত সরোবর কোথায় হলো আমি জানি না। আমি প্রশ্ন করেছিলাম যে আমার ঋষিমুখ বিধানসভায় কয়টি অমৃত সরোবর হয়েছে। আমি যা দেখেছি, একটি অমৃত সরোবর ব্লকের পিছনে করেছেন। সেই অমৃত সরোবর আগে সমস্ত কাজ হয়ে গিয়েছিল।
বিগত 18 সালের অনেক আগে তাকে অমৃত সরোবর হিসাবে ঘোষণা দিয়ে উদ্বোধন করা হয়েছে। তাই আর একটা কনস্টিটিউন্সিতে যদি একটি অমৃত সাগর থাকে, সরোবর থাকে, তাহলে রাজ্যে 862টি অমৃত সরোবর কোথায় হবে? স্বসহায়ক দলের কাছে তুলে দিলেন। আমি প্রশ্ন করেছিলাম মৎস্য দপ্তরকে যে আমার যে নির্বাচনী ক্ষেত্র গ্রীষ্ম, সেখানে কয়টি সরকারি জলাশয় রয়েছে, সেই সরকারি জলাশয়গুলির নিয়ন্ত্রণ কারা করছে, সেই নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের আয় কত হচ্ছে, সেগুলি তো জানাতে হবে, সেগুলি তো জানতে হবে মানুষ, যে সেই সমস্ত সরকারি জলাশয়ের রাস্তা অবস্থা কি, সরকারি জলাশয়গুলিকে ঠিকভাবে সেখানে ম্যানেজ করা হচ্ছে কিনা, তার হ্যান্ডওভার করা হয়েছে কিনা, এবং কোন সপ্তাহে হ্যান্ডওভার করা হয়েছে কোনো তথ্য নেই। শুধু এখানে কিছুদিনে আরো 262টি হওয়ার জন্য সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমার বক্তব্য হলো, যা কিছু আছে বর্তমানে সেই জিনিসগুলোকে রক্ষা করেন, রাস্তাঘাট করছেন। আমি দেখেছি ইদানিং কিছুদিন যাবৎ, গত 1 মাস যাবৎ রাস্তাঘাটের কিছু কাজ হচ্ছে। বেলোনিয়া শহরও দেখলাম, শহরের রাস্তাঘাটগুলির কাজ হচ্ছে, মেইন রোডগুলির কাজ হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর, ভয়ঙ্কর রাস্তাঘাটের অবস্থা। কোন রাস্তাঘাট সেই গ্রামীণ সড়কগুলিকে এখনো ধরা হয়নি। তা আমি দাবি করব, শুধু শহরের রাস্তাগুলি, মেইন রাস্তাগুলি নয়, গ্রামীণ যে সড়কগুলি আছে সেদিকেও আমাদের নজর দেওয়া দরকার। স্বাস্থ্য দপ্তরের কথা আমি বলবো যে স্বাস্থ্য দপ্তরে অনেক কিছু দাবি করেছেন, কিন্তু সবচেয়ে যেটা দরকার, স্বাস্থ্য দপ্তরে কর্মী নেই, নার্স নেই, ডাক্তার নেই, প্যারামেডিক্যাল কর্মী নেই। তাহলে আমি এই যে দাবি করা, কিসের উপরে দাবি করলাম? একটি হসপিটাল তো ভালো চলছে না। আমি এখন আসি বিলোনিয়া থেকে আগরতলায় আসি, শুধুবার যাই তখন শুধু অ্যাম্বুলেন্সের শব্দ শুনি, শুধু অ্যাম্বুলেন্সের শব্দ শুনি। কেন এত অ্যাম্বুলেন্স আসে আগরতলায়? জীবিতে কেন এত ভিড়? গ্রামে বিভিন্ন মহকুমা হাসপাতাল, ব্লক হেডকোয়ার্টারের হাসপাতালগুলির অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমি আমার বিধানসভা কেন্দ্রে 4টি হাসপাতাল আছে, একটি হাসপাতালে কোনো পরিকাঠামো নেই, ডাক্তার নেই। একটা কমিউনিটি হাসপাতাল, 50 বেডের হাসপাতাল, 1জন মাত্র ডাক্তার, 3জন মাত্র নার্স। 30টি বেডের হাসপাতাল, 1জন মাত্র ডাক্তার, 2জন মাত্র নার্স। এই দিয়ে রেস্ট নেই। ডাক্তাররা আমাদের গেলে বলেন যে আমাদের বাঁচান, আমাদের বলেন সরকারের কাছে তুলুন ডাক্তার নিয়োগ করতে। এই যে অবস্থাগুলি, নার্সরা বলেন ঘুম নেই। আমরা যখন রুগীদের কাছে জিজ্ঞেস করি, রুগীরা বলেন রুগী ভর্তি নেই কেন, 2-3 জন কেন, 4 জন কেন? তারা বললেন রুগী বেশি হলে কে দেখবে, ডাক্তার থাকে না, নার্স থাকে না। আমি এখানেই দাবি করব যে শুধু পরিকাঠামো বিভিন্ন যে দাবি করছেন, তার সবচেয়ে বড় আগে প্রয়োজন ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ, প্যারামেডিক্যাল নিয়োগ। গ্রামাঞ্চলে হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য ব্যবস্থা আপনারা করুন। তাহলে পরে শহরের এই যে এত ভিড়, এই তো হাফ টাপ করার জন্য অনেক কিছু আপনারা দাবি করছেন, এত কিছু করার দরকার হবে না। গ্রামের হাসপাতালগুলো যদি ইকুইপড হয়ে যায়, তাহলে সবকিছু ইকুইপড হয়ে যাবে। তাই আমি সবশেষে এই কথাগুলি বলবো যে জনমুখী এবং কর্মসংস্থানমুখী বাজেটকে তৈরি করার জন্য যে যে ব্যবস্থাগুলি আমি প্রস্তাব করেছি, সরকারি নিয়মে কর্মসংস্থান করুন, আউটসোর্সিং এর হাতে ছাড়বেন না। আউটসোর্সিংরা প্রচন্ডভাবে আপনাদের বিপদে ফেলবে। 150 কোটি টাকা নিয়ে আমি পত্রিকায় দেখলাম তারা চলে গেছে আমার বিদ্যুৎ দপ্তরে। স্বাভাবিকভাবে সমস্ত নিয়োগগুলি আপনারা করবেন সরকারি স্তরে, এবং শূন্য পদগুলি অতি সত্তর পূরণ করুন। শিক্ষক কর্মচারীদের যে সমস্ত দাবিগুলি আছে সমস্ত দাবিগুলি পূরণ করুন, এবং না পূরণ যদি করেন কর্মসংস্কৃতি কিন্তু নষ্ট হবে। যত চেষ্টাই করে 1975 সালের আজ থেকে 50 বছর আগে যে লাগাতার ধর্মঘট হয়েছিল, তার পরিবেশ কিন্তু আবার আস্তে আস্তে শুরু হবে এই রাজ্যেও। সেই লাগাতার ধর্মঘটের দিকে চলে যাবে। আমি আবেদন করবো বাজেটের মধ্যে এই যে স্বল্পতা যেগুলি রয়েছে, যে সমস্ত বিষয়গুলো সেখানে উল্লেখিত হয়নি, সেই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।
আজকে তো প্রেসিডেন্ট থেকে বলবেন না আপনাদের দল থেকে নাম পাঠান, নাম নেই। আজকে তো আপনাদের সুবর্ণ সুযোগ, নাম দেন, থামছেন কেন বলুন। এই বিধানসভার ইতিহাসে এই ধরনের রীতি আছে? একজন সিনিয়র মিনিস্টার বলবেন যে আমাদের কেউ বলবে না, সব আপনারাই বলবেন। ঠিক আছে, এই বিধানসভায় এই রীতি আছে? এটা নিয়ম, আবার নিয়ম বলুন। নাম পাঠান আপনাদের। না, ওনাদের স্টক না থাকলে আমরা বলবো স্টক শেষ হয়ে যাবে। আচ্ছা, স্টক শেষ বলুক, বলে আমাদের স্টক শেষ। নাম পাঠান, নাম দেন। উনি কোথায় বিরোধী নেতাজি? আর যেন কোনদিন পত্রিকাতে বলতে না হয় সময় দেন না, সময় দেন না, সময় দেন। আজকে আনলিমিটেড বলেন, বিরোধীদের জন্য আনলিমিটেড। মাননীয় পরিষদীয় মন্ত্রী, অনেক সিনিয়র মন্ত্রী, উনি হয়তো বিরক্ত হয়ে অনেক কথাই বলছেন। আচ্ছা, এখন নাম দেবেন কি? নাম নেই আপনাদের। না না, প্রথমত নেই বিধানসভা চলুক, প্রথমত নেই বিধানসভা চলুক। 10 মিনিট যদি 20 মিনিট আমার বিরোধী দলের নেতা কোন বলার জন্য প্রয়োজন হলে যদি এত আপনার ভিতরে যদি না না, আমি বলছি বিষয়টা এরকম না। আমি প্রথমেই বলেছি বিরোধী দল নেতা বেশি পাবে, মুখ্যমন্ত্রী বেশি পাবে। না না, প্রথমেই বলেছি এতটা দরকার নেই। আরে শুনেন শুনেন মাস্টার বাবু, একটু আগে আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের যাত্রী নিয়েছেন, আপনাকে এই জায়গা নেব না। জিতেন বাবুকে বলেছিলাম কমিউনিস্টের যাত্রী চিনিয়েছেন আপনি নিজেকে, আপনি ওই জায়গা নাই। আমি আরে ভাই, আপনাকে আমি কমিউনিস্টের যাত্রী নিয়েছেন উনি, আপনি অন্তত এই জায়গা থাকবেন। আপনি আবার সোলেন বাবুকে আমি অন্যভাবে দেখি। মাননীয় অধ্যক্ষ যখন ছিলেন, আমি বলছিলেন আমাকে, আমি কি বলছি, আমি বলেছিলাম যে আমাদের লিডার যদি 20 মিনিট বেশি বলবে প্রয়োজনে আমাদের ঠিক আছে, বলবে না। এই কথা বলার পরেও ওখান থেকে না না শুনুন না, ইয়ে করেছেন। বলুন বলুন। ট্রেজারি ব্যাংক বলেছে আজকে আপনারা বলবেন, সেটা আপনারা অ্যাকসেপ্ট করেছেন তো? না করলে আপনারা কিভাবে আবার অসুখ বাবু বললো, কিভাবে অসুখ বাবু বললো? আপনারা অ্যাকসেপ্ট করেছেন, আজকে আপনারা বলবেন, সেই জন্য তো আপনারা বলছেন। জিতেন বাবু 1 ঘন্টা বাদে আবার আপনাকে যেহেতু দেওয়া কেন অসুখ বাবু দাঁড়িয়ে ভাষণ শুরু করলো? বলতে পারতো যে না এখন আপনারা দিন। মাননীয় ডেপুটি স্পিকার যদি ওনারা না বলার থাকে কেউ, তাই আমরা বলবো। আমি যারা কংগ্রেসের বেঞ্চ আছে তারাও বলতে পারে। এখন আমি মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় মহাশয়কে বলবো বলার জন্য। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু আর্টিকেল 202 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রতি বছরই আপনি বাজেট তথা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর এ পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার প্রত্যেক বছর হোয়াট ইজ ইনকামিং সেটা হয় এবং হোয়াট ইজ দ্য এক্সপেন্ডিচার। আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি আমি যতদূর জানি উনি কমার্স গ্রাজুয়েট, উনি বোঝেন, উনি দ্বিতীয়বারের মতো এবার করেছেন এবং এই সরকার 8মবারের মতো আজকে বাজেট পেশ করেছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। বিরোধিতা করার কোনো কারণ নেই। আমাদের বক্তব্য হলো যেই যে জায়গায় জনবিরোধী কাজ বাজেট হয়ে থাকে তাহলে আমরা সংশোধনের জন্য করব। ওনারা ঠিক করবে, যদি না করে জনগণ তাদের বিচার করবে। জনগণের বিচার তো আপনি জানেন। স্যার, আমি প্রথমেই বলবো যে এই যে বাজেটটা করা হয়েছে, গতবারও আমি বলেছিলাম যে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট করার পর একটা বাজেট কি হয়, বাজেট এস্টিমেটস এন্ড বাজেট রিভাইজের পরে একটা ওপেনিং ব্যালেন্স থাকে অথবা এক্সেস থাকে। আপনি এইবারে ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্ট করেছেন কত? 550।
তাইলে ক্লোজিং ব্যালেন্স যদি না থাকে তাহলে ওপেনিং ব্যালেন্স আসবে কি করে? হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট? আপনি এবারও আপনি গ্যারান্টিং লাস্টে যে আপনি সাপ্লিমেন্টারি গ্র্যান্ট দিয়েছেন তখন কিন্তু কনসোলিডেট কোন স্টেটমেন্ট দেন নাই। কিন্তু এখানে আপনি বাজেট এস্টিমেট এন্ড বাজেট রিভাইজ দুটো কথা। তো বাজেট রিভাইজ করলে তখন এক্সেস থাকলে তো ওপেনিং ব্যালেন্স আসবে। সুতরাং হোয়ার ইজ দিস? দিস ইজ ফুল অফ এরার। এটা আমি বলবো ইট ইজ এ ক্লেরিক্যাল বাজেট। এটা বিধানসভা পাস করার মতো পেশ করার মতন বাজেট নয় অ্যাকর্ডিং টু মি। বলতে পারে নতুন নতুন ভালো বুঝেন। কারণ আজকে আমি যেটা বলবো যে এখানে আমি ছোট ছোট করে আসছি। এখানে আমি গত 8 বছরে দেখলাম মোর দেন 23,000 crores এই সরকার, বর্তমান সরকার লোন করেছে। ওনারা প্রথমবার এসে 2018 সালে আমি রতনবাবুর বক্তৃতা শুনেছি। আমি 8 বছরে যোগ দিয়ে দেখেছি। রতনবাবু আপনাকে বলি উইদাউট অ্যাকাউন্টিং আমি বলি 23,000 সামথিং আপনারা 23,000 কোটি আপনারা লোন করেছেন এবং এইবার আপনারা ইন্টারেস্ট পেমেন্ট করেছেন মোর দেন 1,000 crores। 1,000 কোটি টাকা যদি আমরা ইন্টারেস্ট দিই তাহলে আমরা ডেভেলপমেন্ট হবে কোথায়? স্যার একটা কথা মনে রাখবেন ডেপুটি স্পিকার স্যার, স্যার এখানে বাজেট নিয়ে তর্কাতর্কি রতনবাবু যেটা বলছে, রতনবাবু তো সব দিকে ফিটেস্ট, এখানেও ফিটেস্ট ওখানে উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওনাকে আমি কিছু বলবো, উনি যা বলেন ঠিকই বলেন, কিন্তু আমার বক্তব্য তাইলে এখানে বক্তব্য হচ্ছে একটা নতুন গ্রুপ এখানে যোগ দিয়েছে ত্রিপুরা মাথা। তাইলে ত্রিপুরা মাথা যদি যোগ দিয়ে থাকে এখানে বাজেট হয়েছে কত? 32,423 কোটি 44 লক্ষ টাকা। যদি তাই তাদের তরফ থেকে থাকে তাহলে কেন টিটিএডিসি তে 800 কোটি টাকা দেওয়া হলো? ওয়াই? 1/3 পপুলেশন, অলমোস্ট 2/3 এরিয়া, ওইটার ডেভেলপমেন্টে কেন দেখা হলো না? আমি দেখেছি, পত্রিকায় দেখেছি, মায়েরা বোনেরা জনজাতির মাথায় কলসি নিয়ে বা মাথায় হাড়ি নিয়ে 3-4 কিলোমিটার থেকে নালার জল খাচ্ছে। তাইলে এই সরকার আপনাদের সহোদর ভাই যেটা আপনাদের সঙ্গে কিছুদিন আগে যোগ দিয়েছে তাদেরকে আপনারা 32,423 কোটি 44 লক্ষ যেখানে আছে সেখানে কেন অনলি 860 কোটি 28 লক্ষ 25,000 টাকা দিলে? আর বেশি দেওয়া হলো না। কে না করেছে? স্যার মাননীয় সদস্য একটু অবগতির জন্য বলছি আমি, উনি ঠিকই বলেছেন 800 নয় 860 কোটি টাকা, 860.860.28 উনি ভুলে গেছেন এই যে সাবপ্লেনের মাধ্যমে টিটিএডিসি তে টাকা খরচ করে সেটা মন্তব্য বলার চেষ্টা করেননি, জানার চেষ্টাও করেননি। এখানে ওনার অবগতির জন্য বলছি আমি, আমাকে বলতে দিন, আমি আপনাকে শুধুমাত্র আপনার অবগতির জন্য বলছি, এভাবে বলবেন না, কারণ টিপ্রামতা আমাদের সহযোগী, কিন্তু আপনি এভাবে বলে বিভ্রান্ত করার কোনো জায়গা নেই। আপনি আমাকে বলছি অলরেডি হয়ে গেছে, উনি নাটক হয়ে গেছে, আর আপনি তো নাটকও বোঝেন না। একটু শুনুন, টোটালি সিএসপির মাধ্যমে টোটাল টিটিএডিসি তে 7,148.85 crores শুধু টিটিএডিসি তে খরচ করা হবে এই সমস্ত টাকা। টাইটাল সাবপ্ল্যানের মাধ্যমে খরচ হবে 7,148.85 প্লাস 860 কাইন্ডলি দ্যাট ক্যালকুলেট। আপনার হয়েছে? হ্যাঁ বলেন স্যার, আমার মনে হয় মন্ত্রী বাহাদুররা যদি আমাদের পরে নিশ্চয়ই রিপ্লাই দেবে। মাঝখানে ডিস্টার্ব করাটা ঠিক হয় কিনা আপনারা ভেবে দেখবেন। আমার বক্তব্য হলো, যেমন
স্যার, আমি যেটা বলছি, হেলথ, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য এবং আমাদের জল, এগুলি তো ডেভেলপমেন্ট দরকার। যেমন হেলথ সম্বন্ধে আমি বলছি। এখানে মিস্টার ডেপুটি স্পিকার স্যার, এখানে হেলথে 2024-25 ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত? 539 কোটি 53 কোটি 94 লক্ষ 56 হাজার। আর এবার 68 কোটি 94 লক্ষ 60। তাইলে কিভাবে ডেভেলপমেন্ট? রেভিনিউ এক্সপেন্ডিচার ছিল 502 কোটি, আর এবার হলো 530 কোটি। তাইলে স্যার, দিন দিন জিনিসের দাম বাড়ছে। এখানে হেলথে আমি যেটা বের করেছি, 488 জন ডাক্তারের ভ্যাকেন্সি আছে সিন্স 2018 সালের পরে কোন ডাক্তার অ্যাডভার্টাইজমেন্ট করে কোন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হয়নি। আজকে আমি লকডাউন করেছি। হ্যাঁ, 1-2 জন স্পেশাল হতে পারে, রতনবাবু হাসবেন না। আমি আপনাকে বলছি, স্পেশালটা স্পেশাল, পিছনের দরজা দিয়ে কি হচ্ছে আমি বলতে চাই। আমি আপনাকে বলছি, অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট, 400 ডাক্তার, রেগুলার ডাক্তার, তারা বেকার আছে, ঘুরছে। কিন্তু 844টা ডাক্তারের পোস্ট ভ্যাকেন্সি আছে। কেন না হয়? মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, ওনার জন্মদিন আমি ভালো লেগেছে, আইজিএম হসপিটালে ওনার জন্মদিন উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। ভালো কথা, ভেরি গুড। ওখানে উনি বলেছেন যে নার্সদের, সেবিকাদের, যারা পুরুষ এবং সেবক সেবিকাদের হলো স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য মেইন কথা। 2018 সালের পরে ইন্টারভিউ একবার নেওয়া হয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়। স্যার, আপনারও ছোট ছোট এই গ্রামে গঞ্জে, এরা আমাদের অনিমেষও বলতে পারে ভালো, ওনাদের পিটিএ ডিসি এলাকায় কেমন অবস্থা আছে। স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যটা একবারে ভেঙে পড়ছে। কিন্তু এইবারের বাজেটে স্বাস্থ্যের ব্যাপারে তেমন কোনো উল্লেখযোগ্য আপনার বাজেট অ্যালটমেন্ট করা হয়নি। আমি আমি 2-টা ডিপার্টমেন্ট আলোকপাত করতে চাই। দরকার হলে আপনারা এগুলি দেখবেন, না হলে করবেন না। ইন্ডাস্ট্রি এন্ড কমার্স। স্যার, ইন্ডাস্ট্রি তো স্যার হয়ে গেছে, শ্মশানে পরিণত হয়ে গেছে। এখানে তো কোনো ইন্ডাস্ট্রি হয় হ্যাঁ, কোন জায়গায় নামে আছে ওই যে নর্থ ইস্টের জন্য সাবসিডি দেওয়ার জন্য কিছু আসে, রতনবাবু ভালো জানেন। এখানে দাঁড়িয়ে চিৎকার করেছে 1.25 ঘন্টা 1.5 ঘন্টা। এখন জিতেন বাবুকে 40 মিনিটের পরে বলে বসেন বসেন বসেন। রতনবাবু, আপনাকে আমি অত্যন্ত মান্যতা দিয়ে, আপনি ভালো অপারেটর, খুব জানেন, এবং যখন যেখান তখন তেমন। আপনি তো হলুদের থেকে বেশি উপকারী লোক। আমি আপনাকে যেটা বলছি, যেমন হোম জেল, আপনি একটা কথা মনে রাখবেন, আমার কাছে ছেলেগুলি গিয়েছিল, 3 বছর হয়েছে, ইন্টারভিউ হয়েছে, এখনো কি অ্যাপয়েন্টমেন্ট হয়? যে যেগুলি শেষের পথে, ওখানে চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসার অভাবে লোক মারা যাওয়ার পথে হসপিটালে নিয়ে যায়, কর্মচারী গেলে ওনারা চিৎকার করবেন। আমি আপনাদের একটা কথা বলছি, ত্রিপুরাজ্যে যদি সর্বনাশ হয়, রতনবাবু, আমার বাড়িতে আগুন লাগবে, কিন্তু আপনার বাড়িটাও পড়ে যাবে, বেশি দূর না, চলে যাবে, দাও দাও করে জল। নেক্সট জেনারেশনকে আপনারা শেষ করবেন। আমি যেটা বলছি, খুব খারাপ লাগে। কিছুদিন আগে, স্যার সব বলতে চাই না, কিছুদিন আগে আমি দেখলাম এই যে এক ভদ্রমহিলা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান মেলাঘর, ওনার হাজবেন্ড একটা টেন্ডার দিয়েছে, ঠিকভাবে ওনাকে ধোলাই করে একবার
দিস ইজ ল অ্যান্ড অর্ডার। এইতে আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম মোটামুটি পাইপ লাইনটা কিছুটা এখন কম হয়েছে, হয়নি, কিন্তু ওই যে নিগমানিত্য না কি বলে কমিশন ব্যাপার, এটা একটু বেশি চালু হয়, এটার দিকে একটু নজর দিতে হবে। তারপরে খোয়াইতে এক্স চেয়ারম্যান ম্যাডাম, একজন ভদ্রমহিলা, ওনাকে দারুণ ভাবে পিটিয়েছে, দারুণ ভাবে পিটিয়েছে। আমার কাছে আছে, আমি নিয়ে আসি উইদাউট এভিডেন্স। আমি রতন বাবুকে অনেকটা ফলো করি, আমার কাছে সব কাগজ আছে। তাইলে এইভাবে যদি পেটানো হয় তাইলে কিভাবে স্যার শান্তি আসবে? নিগো বাণিজ্য এখন পাইপ লাইনে গিয়ে নিগো বাণিজ্য, এবং আমি আপনাকে বলছি বাহুবলী সিনেমাটা একটাই হয়েছে নর্থে, সুপারহিট ওয়ার্ল্ডে, আর ত্রিপুরাতে মজায় মজায় বাহুবলী। আপনি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মোদি হয়তো মুমকিন হয় নাকি, মানে মোদি হয়তো মুমকিন হয়, কিন্তু নিমকিন হয়ে যাচ্ছে, ঠাট্টা হয়ে যাচ্ছে রতন বাবু দিন দিন। কিন্তু ট্রাম্প মহোদয় যেভাবে এইভাবে আমাদের অপমান করেছে, দোষ আগে আবার ট্রাম্প সরকার ওই আপনার আহমেদাবাদে 1 লক্ষ লোক দিয়ে মিটিং করেছে, 100 কোটি টাকা ব্যয় করেছে, এবার গালা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি বলেছে? আমাদের কি অন্যায় স্যার? আমরা ইন্ডিয়াতে কাজ পাই না, যারা টেকনোলজিতে আছে, যারা শিক্ষিত, কাজ করতে গেছে, তাদের হয়তো ভিসা ঠিক নেই, ভিসার মেয়াদ গেছে, অবৈধভাবে আছে। হাত করা করিয়ে 40 ঘন্টা, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আপনাকে যদি আমাকে যদি 40 ঘন্টা দেরি করিয়ে লাগাম দিয়ে বসিয়ে রাখে, আপনি বাথরুম যাবেন কি করে, খাবেন কি করে, বেরিয়ে দিয়ে লজ্জার ব্যাপার। পৃথিবীর কোন দেশে এইভাবে পাঠানো হয়? ভেরি সরি টু সে। আমি নেক্সট আসবো আরবান ডেভেলপমেন্ট। আরবান ডেভেলপমেন্ট স্যার যদি গ্রামে গঞ্জে ডেভেলপমেন্ট না হয়, ত্রিপুরা কিভাবে ডেভেলপমেন্ট? আমি মাননীয় অর্থমন্ত্রীকে একটু দেখতে বলবো, এটা তো আপনি ছাপিয়েছেন, আমি ছাপাই, আপনার দিয়ে বলছি। এখানে কি হয়েছে? 2000 রিভাইজ এস্টিমেটেড ছিল 977 কোটি 38,50,000 টাকা আরবানে। এখন এইবার কথা হচ্ছে 741 কোটি 75,50,000। স্যার কমালেন কেন? আমি জানি এখন এসে অর্থাৎ ফাইলটা রেকর্ড হচ্ছেন, সময়টা ওনার সময়টা কি হয়েছে? কে বলেন? গোপাল দা বলেন। হ্যাঁ, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ব্যাপারটা হলো সাইকিয়াট্রিকের দরকার আছে, একজন সাইকিয়াট্রিস্ট। ঠিক আছে, কি হয়েছে আমি জানি, সবাইকে একটু দেখানো উচিত। স্যার হঠাৎ কি হয় কি না হয় এটার মধ্যে আমি আসছি। স্যার এখানে এডুকেশন, হায়ার এডুকেশন, আমার লজ্জা এবং কষ্ট। আমাদের বনমালীপুরে 2টা স্কুল আছে, রাম ঠাকুর আজকে টাইম নেই তো, আজকে তো অ্যাভেলেবেল টাইম নিয়ে কথা বলছিলেন। সাইকিয়াট্রিস্ট আনাবো। আমি আপনাকে যেটা বলছি, এখানে রাম ঠাকুর বয়স এবং গার্লস 15 বছর, এখানে সায়েন্স সাবজেক্ট নেই। আমার কষ্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সখীচরণ স্যার, আমি তো মারা গেছি, ঠিকই আছে, ওনাকেও মারছে ওনার ডিপার্টমেন্ট, না উনি জেনে মরে যাচ্ছেন, না এমনিতে জীবিত অবস্থায়। আপনি মনে রাখবেন, এ ম্যান died so many times before the real death। এটা মুখ্যমন্ত্রী হচ্ছে কিনা আমি জানি না, উনি ভালো লোক, উনি ব্র্যান্ড ভালো। যেমন আগে স্যার আপনি জানেন যে ইঞ্জিন মার্কা শস্যর তেল খুব ভালো, কিন্তু ভেতরে দেখেন গোজামিল দিয়েও খেলে আপনার ডায়রিয়া মারাও যেতে পারে। উনি ব্র্যান্ড ভালো, কিন্তু কাজ ভালো কিনা আমি জানি। আমি যেটা বলছি যে এডুকেশন, সখীচরণ এবং ওনার একটা স্কুল আছে, এটার মধ্যে আজকে 15 বছর
সায়েন্স টিম নেই, আমাদেরও বনমালী করে দুইটা আছে। আমি কোথায় বলবো, এখানেই কি বলবো? মাননীয় অর্থমন্ত্রীকে বলছি, প্রণজিৎ বাবুকে দীর্ঘদিন চিনি, ওনার দাদাকেও চিনতাম, ভালো লোক, এটা একটু নজর রাখুন। মুখ্যমন্ত্রী সব মনে রাখে না, ওই অভিনন্দন, ফুল তোরা, এইসব দেশটা রাজ্যটা উচ্ছন্নে যাক, কোনো আপত্তি নেই, আপনি একটু দেখবেন। আমি কয়েকটা এই বলছি, যেমন ট্যুরিজম, ইয়ং এনার্জেটিক আমাদের সুশান্ত বাবু আমাকে কাপড় ডাকে, ভালো কাজে, কিন্তু ও কি করে এখানে মাত্র 15,9,78,000 টাকা দিয়েছে রেভিনিউ এক্সপেন্ডিচারে। গতবার ছিল কত? 13,07,00,000। এই তাইলে বেতন দিতে পারে না, কর্মচারী নেই, এই যতগুলি স্পট আছে, হ্যাঁ, লজ বা স্পট যেগুলি আছে, কর্মচারী নেই, গেলে দেখেন ম্যানেজার নেই, লোক নেই, ভেঙে পড়ছে, খাট ভাঙা, এই নেই সেই নেই। সে যদি রেভিনিউ এক্সপেন্ডিচারের টাকা না পায়, সেই টুরিস্ট স্পটে কিভাবে ডেভেলপমেন্ট করবে? স্যার আপনি বোঝেন, আপনারও একটা হোটেল আছে, আপনি তো জানেন এগুলি। আমি যেটা আসছি ছোট ছোট করে, আমি কয়েকটা আমি শুধু এই করলাম, ন্যারেট করলাম। আমি যেটা বলতে চাই, এই বাজেটটা, যেমন আমার প্রণজিৎ বাবু তো বুঝবেন, প্রণজিৎ বাবুর শহরও আছে, গ্রামও আছে। রেগাটা কি? রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এই তো। এখন মহাত্মা গান্ধী যোগ করতে গেলে আপনাকেও যোগ করতে হবে। শোনেন, আমি যে কথাটা বলছি, এই যে গ্যারেন্টি অ্যাক্ট, এখানে আজকে আমার কাছে লজ্জা, এই যে এখন 2018-19 আপনাদের এটা আপনাদের বাজেট, এখানে কি হয়েছে? এই বাজেটের বাইরে যে দিল্লি থেকে যে টাকা আসে, এখানে কি করেছে? টাকাটা এমন ভাবে কমিয়েছে। 18-19-এ যে টাকাটা ছিল, আমি রতন বাবুর জানাতে বলছি, কারণ উনি এই ব্যাপারে পারদর্শী। রতন বাবু তো খুব ভালো লোক, এমনি বোঝেন। এখানে কি হয়েছে? এখানে তখন ছিল 1,788,15,31,000 টাকা 18-19-এ রিভাইজ বাজেটে। আর আজকে এটা কি হয়েছে স্যার? আজকে আজকে এখন এই 1,500 কোটি টাকার থেকে এসে কত দাঁড়িয়েছে জানেন? আজকে হয়েছে মাত্র 725,99,43,000। তাইলে কি হচ্ছে? গ্রামের লোক মরে যাও, ভারত মাতা কি জয় বলো, না খেয়ে মরো। এই যে মহাত্মা গান্ধী অ্যান্ড রেগা, এটা কে করেছিল? ইউপিএ গভর্নমেন্ট প্রথম। তখন অবশ্য ওনারা কিছুদিনের জন্য বামফ্রন্ট আমাদের সমর্থন করেছে, আগে আবার চলে গেছে। আমি আপনাকে যেটা বলছি, এটা করার পরে বারাক ওবামা প্রেসিডেন্ট এসছিলেন আমেরিকার, বলছে ইট ইজ এ ম্যাজিক। ডক্টর মনমোহন সিং ছিলেন, ডক্টর মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী মিলে করেছিল, আপনি ভালোই জানেন স্যার। তাইলে এই জায়গাটাকে একবারে শেষ করে দেওয়া হচ্ছে। আমার কাছে স্যার ডক্টর নির্মলা সীতারামনের বাজেট তো আছে, নিয়ে এসেছি। কারণ কখন রতন বাবু উঠে কি বলে, এই দিদিটা এটার মধ্যে স্যার এই এমজিএন রেগার টাকা কমিয়ে দিয়েছে। কারণটা কি স্যার? কিছুদিন পরে ওনারা একটা কাগজ বের করে বলতে, আমরা প্রথম পুরস্কার পেয়েছি, প্রথম এমনি লিখিত ভাবে প্রথম দিয়ে হবে। মানুষ না খেয়ে মরছে। ইউ হ্যাভ টু নো দা রিয়েলিটি অফ দ্য পিপুল। মানুষের কথাটা ভাবুন। আপনাদের বলছি, আমি যে কথাটা জন্য আজকে আপনাদের সাথে বেশি সময় নেব না, রতন বাবু রাগ করে বলেছেন, আপনারা বলেন এটাও ঠিক না, আমাদেরকে বলতে দেবে। আমি খাবো, আপনারা খেতে পারবেন না, রতন বাবু, এই ধরনের ফর্মুলা হতে পারে না। আপনারাও খাবেন, আমরাও খাবো, জনগণও খাবো। একটা কথা মনে রাখবেন, রতন বাবু
বাবু, এটা তো খুব শেমফুল। আজকে আপনাদের স্টেটমেন্টে পার্মানেন্ট এমপ্লয়ি আছে 1,01,02,372 জন। দেখুন, তাইলে আপনারা যখন এসছেন কি ভাঙছিলেন মিস কল চাকরি, ওই মিস কল কি আসে বিষয়, লোকই নেই, মরে গেছে। মিস কল দিলে লাপাতা 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 লাপাতা। আমি আপনাকে বলি রতন বাবু, আপনি বলুন, আপনারা যখন এসেছেন প্রথম, যখন আপনারা এই করেছেন, এই আপনারা যখন বাজেট করেছেন, তখন সরকারি কর্মচারী কত ছিল? 1 লক্ষ, আমি কাগজের বাইরে কথা বলব, 1,15,000 না 17,000 ছিল। তাইলে কমে গেছে কেন কমলো? আপনারা তো এই যে উগ্রনৃত্য, আপনাদের ভীষণ ডকুমেন্ট, 50,000 চাকরি হবে, আসবো, দিতে হবে। রতনবাবু তো নৃত্য জানে ভাই। এই নৃত্যতে কি বলেছিলেন? এসেই ফার্স্ট এলো ভীষণ ডকুমেন্ট, আপনাদের কি বলেছেন? এসে প্রথম ক্যাবিনেট বসার আগে 50,000। আজকে অব্দি আপনারা একটা হোয়াইট পেপার দিতে পারলেন না। রতন বাবু ক্যাবিনেটের থেকে বেরিয়ে এত চাকরি হবে, অত হবে, অত হবে। আপনি 3 মাস আগে যেটা বলেন, আরেকজন মন্ত্রী আবার 3 মাস পরে সেইটা বলে, একই। আমি পত্রিকায় দিয়েছি, ভুল হতে পারে। আপনি এখন প্রেসে আসেন না বেশি, নতুন লোক দিয়েছেন, কারণ আপনি সিনিয়র হয়েছেন, অভিজ্ঞ মানুষ, সব জানেন, কিন্তু ফ্যাক্টস নেই। এইবার যেটা দিয়েছেন এইটা 2023-এ, এটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখা উচিত। আমি রণজিৎ বাবুকে বলবো, আপনি বাজেট করেন, আপনি স্বচ্ছ লোক, তাতে কোনো সন্দেহ নেই। আই নো ইউ ফর লং টাইম, কিন্তু আপনি স্বচ্ছ লোক। রতন বাবু ভালো লোক, সুবক্তা, বাক সম্রাট, ওনারা সব জানেন। কিন্তু আপনাদের বলছি, এই যে কমিটমেন্টটা এবার করেছেন 23-এ, এটা কি দেখবেন? এটার সঙ্গে কোনো যোগাযোগ নাই আপনার বাজেটে, কোনো যোগাযোগ নাই। লাস্ট নট দ্য লিস্ট, আমি আপনাদের একটা কথা বলি, বেশি সময় নেব না, কারণ বিরক্ত বোধ করবেন না প্লিজ। আমি আমাদের জন্য বলছি না, উই আর টকিং ফর দ্য পিপুল। লোক আমাকে, আমি একটু স্বার্থপর। অটল জল যোজনা, এটা অটল মিশন, ওয়াটার মিশন, যেটা অত্যন্ত প্রণিধান, খুব ভালো। অটল বিহারী বাজপেয়ীকে সবাই শ্রদ্ধা করে, আমি আপনাকে বলি, কারণ মারা গেলে শ্রদ্ধা বেড়ে যায়, থাকলে বদনাম, মারা গেলে প্রণাম, ফুল সবাই দেয়। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি, আমি যখন এইবার ইলেক্টেড করি, প্রথম আমি একটা চিঠি দিয়েছিলাম আমার খুব অনুজ, আমি খুব ভালোবাসি মেয়র মহোদয় দীপক মজুমদারকে, গত 27/4/2023 আমার এখানে আগরতলাতে, আমার এলাকাতে 17টা ফ্যামিলি ওই যে টাটা কোম্পানির সঙ্গে আজকে 20 বছর ট্যাক্স দেয় জলের পাইপ লাইন। আমিও দীপক মজুমদার মহোদয়কে বলেছি, আমি নিজে বলেছি, দীপক তারা করে, এটা তো কোনো আমার না, এটা করবে কি DWS ডিপার্টমেন্ট। কোথায় DWS? আজকে 2 বছর যাবত আমি পিছনে আছি। আমার যদি এই অবস্থা হয়, সাধারণ লোক না খেয়ে মরবে। আমি রতনবাবু আপনাকে বলছি, আপনি সবই তদারকি করেন, কিন্তু আপনাকে বলছি প্লিজ আপনি জনগণের সঙ্গে মিশে। আমি মন্ত্রী মহোদয়দের বলবো, আপনারা সবাই ভালো কাজ করছেন, এতে কোনো সন্দেহ নেই। আগে তিনি যেত, রাজা মহারাজারা মোস্ট লাগিয়ে পাগড়ি পরে অন্ধকারে গিয়ে দেখতো জনগণের কি অবস্থা। আপনারা ঘরে বসে গিয়ে তারা আপনার সার্কেল আছে, দাবির জন্য কি বলে রতনবাবু, ওই যে তোষামতকারী পাম্পু মাস্টার আপনাদের, হ্যাঁ, ওদের কথা শুনে আপনি জনগণকে বিশ্বাস করবেন না। প্লিজ গো টু দা ভিলেজ, গো টু দা পিপুল, এবং তাদের থেকে নিয়ে বাজেট করুন। বাজেট আমরা বিরোধিতা করবো পারবো না, আমরা মেজরিটি,
এর উপরে একে রাম আর তারপরে সুগ্রীব ওই মথা আপনাদের সঙ্গে যোগ দিয়েছে। তাইলে আমরা কি করে করবো? ছিল আমাদের সঙ্গে নিয়ে গেছেন আপনারা, ভালো মানুষ, ভালো করেছে। ওটা সম্বন্ধে আমি সকালবেলা বলেছি, এটা আন্ডারস্ট্যান্ডিং। ওই আমরা ছোটবেলায় ওই চোখ বেঁধে কি কালী মাছি না কি একটা খেলি না, ওই কানামাছি ভোগ এগুলি করি, এটা করার দরকার নেই। আপনারা তো সব পারেন, আপনাদের কাছে সব অর্থ আপনাদের কাছে। আর দ্বিতীয় কথা, আমি প্রণজিৎ বাবুকে বলবো, আমি তো লাস্টই বলছি, যেহেতু আজকে সময় আছে, আপনারা, আমরা তো বলবো বিহারের দিকে আমরা তাকিয়ে আছি, একটু নাই বললে নিয়ে যাও 1.5 লাখ কোটি টাকা, অন্ধ্র নিয়ে যাও 2 লাখ কোটি টাকা। তাইলে আমরা কেন প্যাকেজ পাবো না? রিমোটেস্ট স্টেট ইন ইন্ডিয়া, নর্থ ইস্টের মধ্যে রিমোটেস্ট, আমরা তার মধ্যে সবচেয়ে বেশি। এখন আমি একটা ওই 8ম পে কমিশন একটা দিয়েছি, ডাবল স্টার, তখন মনে দেখেছেন, ওই দিন না বাকিটা কথা বলবো। আমি যে কথাটা বলতে চাই, আমি হিন্দুভাবে কাউদের কাছে বলবো, আমরা এখানে এসেছি নির্বাচিত হয়ে, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আমি বেকারদের কি অবস্থা হয়েছে আমরা অনেকবার বলেছি, আমি প্লিজ রতনবাবু একটু দেখুন, একটা হোয়াইট পেপার বের করা যায় কিনা, গত 7 বছরে আপনারা কতজনকে চাকরি দিয়েছে। আর যেটা দরকার, আমি একটা প্রশ্ন নিয়েছিলাম, ডাবল স্টার অনিয়মিত কর্মচারীদের কিভাবে দেওয়া যায়। এখন স্পিকার মশাই এসছেন, শেষের দিকে বললে উনি তো এমনিতেই, আমি আসলে কাটা গায়ে নুনের চিটা লেগে যায়। আমি আরেকটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী উঠে বলেছেন ভালো লোক 3% দিয়েছেন, 33 হয়েছে, কিন্তু এটা ভুলে গেছেন আরো 20 বাকি আছে। 23-এর মধ্যে 20, কর্মচারীরা কি করবে? বাজারে গেলে আগুন। আগে আমরা পকেটে টাকা নিয়ে ব্যাগে জিনিস আনতাম, এখন ব্যাগে টাকা নিয়ে পকেটে জিনিস আনতাম। রতন বাবু, আমি আমাদের অবস্থা, আমরা তো লোক দিয়ে বাজারে, রিয়েল পজিশন অফ দ্য মার্কেট। আপনারা কর্মচারী দিয়ে দেন, এই পে কমিশন যেটা আমি বলেছি, অ্যাকর্ডিং আমাদের বেতন বাড়িয়েছেন। রতনবাবু, আপনাকে এত ভালো লাগে, আপনি এক্স-সেভেলেদের যেটা করেছেন, বলেছেন, তাদের পরিবারের কথা বলেছেন, হৃদয় বিদারক, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আপনি তো প্রণজিৎ বাবুকে চালান, আমি আপনাকে বলি তার বাজেটে তো এটা কি, আমি কি নাচ পাচ্ছি না? আপনি অর্ডারে আপনি তাল বন্ধ করেন, আপনি আমি তো বাজেটে বলি, আপনার ভাষা আপনার ভাষা শব্দ কত রতনবাবু ভালো লাগে কোন বাজেট? আমি আপনাকে বলি, রতন বাবু তো আমাদের সঙ্গে ছিল, আপনিও ছিলেন। কোন বাজেটটা? এই মজদুর বাগানের যাদের করে অপমানে হতে হলে তাদের সবার সমান, আপনি বলেছেন চোখের জল ফেলতে ফেলতে এখান থেকে, এটাই আপনাকে বললাম। আমি স্যার, আমি আপনাকে বলি, আমি শেষ করছি, আপনি ঝামেলা করছেন কেন? শেষ থেকে বাজার শেষে এসে বাজারে গন্ডগোল করছেন কেন? আমি আপনাকে বলি, আপনি কেন যে দৌড়ে আসলেন আমি তো বুঝতে পারলাম, দেখুন ভালোই ছিল। আমি অনুরোধ রাখবো হাউসের কাছে, এখানে কিন্তু স্যার তর্ক বিতর্কের জায়গা, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে, কেন আমরা একটা রিজলিউশন দেবো না? আমরা আমাদের প্যাকেজ চাই, আমরা প্যাকেজ চাই ত্রিপুরা
আর 20-25 মিনিটে না, 5টার সময় খুব দারুণ, আমি আসলামই টাইমের কথা যে শুনতাম কি তারিখ